ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানবে উপকূলে, তাই চট্টগ্রামের আকমল আলী ঘাট জেলেপাড়া সহ সাগর পাড়ে মানুষকে সচেতন করতে সকাল থেকে মাইকিং করে রেড ক্রিসেন্ট। নিরাপদ আশ্রয়ে সরে যেতে দেওয়া হয় নির্দেশনা। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি মোকাবেলায় চট্টগ্রামে নানা প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা। খোলা হয়েছে ৭৮৫টি আশ্রয় কেন্দ্র ও কন্ট্রোল রুম। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নিতে মাঠে নামে একাধিক টিম। এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সিভিল সার্জন কার্যালয় থেকে গঠন করা হয় ২৯০টি মেডিকেল টিম। তবে নির্দেশনার পরও মাছ ধরার জালসহ বিভিন্ন উপকরণ ও সামগ্রী নিয়ে অনেকেই নিরাপদে চলে গেলেও বেশিরভাগই আসবাবপত্র ও নানা জিনিসপত্র পাহারায় থেকে যাচ্ছেন ঘরে। আশ্রয় কেন্দ্রে যাবার জন্য বলছে তো এখন তো পরিষ্কার দেখতে আছে যে আর যায় না, ৬টার পরে কিছু বুঝা যাইব কেমন করে যায়। বৈধ কাজ করে আমরা নদীর পাশে এখানে আসি, আমরা নিরীহ লোক, এখন আমরা কই যাবো, কি করুম? এখনো যাচ্ছি না, যে এখন ট্রলার আছে, আমাদের ঘর বাড়ি আছে, যখন ওগুলো লাইন করব তারপর আমরা চলে যাব। যে জেলে সদস্যরা রয়েছে তাদের ফ্যামিলিকে সেভ করা, অর্থাৎ তাদেরকে আমরা নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার যে কার্যক্রমটি এটা আমরা পরিচালনা করছি এবং আমাদের এই কার্যক্রম সিগন্যাল কমা পর্যন্ত, আবহাওয়া অফিস যতক্ষণ পর্যন্ত আমাদেরকে বিপদ সংকেত নামিয়ে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি। ঘূর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষতি এড়াতে সকালে নিজস্ব অ্যালার্ট চার্জ জারি করে বন্দর কর্তৃপক্ষ। এতে পণ্য ওঠানামা বন্ধ করে জাহাজ শূন্য করা হয় জেটি। নিরাপদে নেওয়া হয় সব ইকুইপমেন্ট। এদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় ফ্লাইট ওঠানামা। একইভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয় কক্সবাজার বিমানবন্দরেও। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। বাঁধভাঙা ঢেউ আছড়ে পড়ছে বালুকা বেলায়। বছরের প্রথম প্রবল ঘূর্ণিঝড়ের বাতাসে উপড়ে পড়ার দশা গাছের। রিমালের অগ্রভাগের দেখা পাওয়ার আগেই বাগেরহাটের সব নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। নদী তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল ও লোকালয়ে ঢুকে পড়ছে পানি। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সুন্দরবনও। পানিতে তলিয়েছে করমজল সহ বনের উঁচু এলাকা। সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা, পদ্মপুকুর সহ আশেপাশের এলাকার মানুষ আছেন আতঙ্কে। বইছে বৃষ্টির সাথে দমকা হাওয়া। কয়রায় চেষ্টা চলছে বেড়িবাঁধ জোড়া দেয়ার। আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিছু মানুষকে, তবে অনেকেরই আছে অনীহা। মাঝে আইলায় ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, অবদা ভেঙে বাঁধ ভেঙে যে পানি ঢুকেছিল তাতে তো বহুত পানি ঢুকেছিল, সেখান থেকে ভয় ভেঙে গেছে। আশ্রয় কেন্দ্রে যাবার জন্য বলছে তো এখন তো পরিষ্কার দেখতে আছে যে আর যায় না, ৬টার পরে কিছু বুঝা যাইব কেমন করে যায়। পানি হইলে কি অবস্থা, আমরা তো খাইতে লইতে পারি না, ঘর দুয়ার তলাই গেছে, রাঁধতে পারতে পারি না। এখন তো আমরা বেকারে ঘরে কাটালে বইয়ে রয়েছি কোনো রকম। পটুয়াখালীতে রিমালের প্রভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। জেলার কলাপাড়ায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, এই পটুয়াখালীর খেপুপাড়া উপকূল দিয়েই রিমালের মূল কেন্দ্র বাংলাদেশ অতিক্রম শুরু করবে। প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উপকূলীয় জেলায় আছে জলোচ্ছ্বাস ও পাহাড় ধসের আশঙ্কা। এর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হবে এবং আগামীকালও আজ রাত থেকে আগামীকাল দিনে দেশের সব বিভাগগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রিমাল মোকাবিলার প্রস্তুতি নিয়ে সচিবালয়ে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, আশ্রয়কেন্দ্রে এরই মধ্যে ৮ লাখেরও বেশি মানুষকে নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীর ছুটি। সমস্ত আশ্রয় কেন্দ্রগুলিতে পর্যাপ্ত খাবার, শুকনো খাবার, বিস্কুট এবং পানি সহ আমাদের এবং চিকিৎসা সামগ্রী ইতিমধ্যে আমাদের পৌঁছে গেছে। রিমাল আঘাত হানার পর সারা দেশে একটানা ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ এখনও উদ্ধার করতে পারেনি এপার ওপার দুই পারের গোয়েন্দারা।
এরই মধ্যে লাশ খুঁজতে কলকাতার বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে সিআইডি। এ ঘটনায় অভিযুক্ত কসাই জিহাদকে নিয়ে এর মধ্যে 3 দফা অভিযানে নামেন তারা। এতে দৃশ্যমান অগ্রগতি নেই। ঘটনা তদন্তে এবার কলকাতা গেলেন ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 3 জন। দলে রয়েছেন ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহিদুর রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের গোয়েন্দা প্রধান জানান, সাংসদ আজিমের হত্যার রহস্য উন্মোচনে তারা কলকাতায় যাচ্ছেন। শাহিনের বিরুদ্ধে কলকাতা যে মামলাটি রুজু হয়েছে সেখানেও সে কিন্তু একজন মদতদাতা, মাস্টার মাইন্ড। আমাদের কাছেও সে মাস্টার মাইন্ড। আমরা ধারণা করছি সে আমেরিকাতে অবস্থান করছে। সে একজন বড় রকমের অপরাধী। তার বিরুদ্ধে আমি মনে করি আমরা ইন্টারপোলের মাধ্যমে আইনের আওতায় আনার চেষ্টা করব। সেখানে পৌঁছে প্রথমে তারা দেখা করেন কলকাতার সিআইডির সাথে। পরে জানান, মূল হোতা শাহিনকে দেশে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। বলেন, শাহিন এই হত্যার মাস্টার মাইন্ড বলে নিশ্চিত হয়েছে সে দেশের গোয়েন্দারা। লাশ গুম করার জন্য তার অংশ বিশেষ বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। এখন আমাদের মূল কাজটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী অপরাধের যেখান থেকে শুরু হয় এবং সেখান শেষ হয় সেই হিসাবে তদন্তকারী দলকে 2টি স্থানেই পরিদর্শন করতে হয়। আমরা একজন গুরুত্বপূর্ণ আসামি যে এক্সিকিউশনের কাজটি করেছেন পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টির নেতা শিমুল বিশ্বাস, যেখানে সেখানে আমানুল্লাহ নাম করে এখানে এসেছেন, তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি। পরে বিকেলে ঘটনা তদন্তে কলকাতার বিভিন্ন স্থানে যান ডিবির প্রতিনিধি দল। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। প্রতিটি ঘটনাগুলো ঘটেছে সেখানে সময়টা মোটেও অনুকূলে নেই সাবেক আইজিপি বেনজির আহমেদের। ঘূর্ণিঝড় রিমাল যেন বেনজির আহমেদের ভাগ্যাকাশে আগেই ঝড়ঝাপটা শুরু করেছে। গেল 23 মে 33টি ব্যাংক অ্যাকাউন্ট ও 83টি দলিলের সম্পত্তি জব্দ ও ক্রোকের নির্দেশ দেন আদালত। 4 দিন পর রোববার ফের ধাক্কা খেলেন সাবেক এই আইজিপি। এদিন দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনজির আহমেদের গুলশানের 4টি ফ্ল্যাট ও মাদারীপুরের রাজৈরে 114টি দলিলের সম্পত্তি সহ মোট 119টি দলিলের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। ওনার গুলশানের 4টা ফ্ল্যাট, মাদারীপুরের রাজৌর থানায় ওনার 114টা দলিলে সম্পত্তি ওনার স্ত্রীর নামে, এবং সাভারে একটা সম্পত্তি, একটা তফসিলের একটা সম্পত্তি, একটা দলিলের, এবং ওনার 4টা বিও অ্যাকাউন্ট, ওনাদের 4টা বিও অ্যাকাউন্ট, এবং ওনাদের 100% মালিকানাধীন আছে এরকম 4টা কোম্পানি, এবং 15টা কোম্পানি যার মধ্যে ওনাদের শেয়ারের অংশ আছে, সেই সমস্ত শেয়ারের ওনাদের অংশগুলি আমরা ফ্রিজ করছি। তবে এত কিছুর পরও কোথাও নেই সাবেক এই আইজিপি। কোথায় আছেন তাও জানেন না কেউ। তার আইনজীবী জানান, পরিবারের দৈনন্দিন খরচ মেটাতে কয়েকটি অ্যাকাউন্ট খোলার আবেদন করবেন বেনজির আহমেদ। যে ব্যবসা পরিচালনার জন্য মাননীয় আদালত অনেকগুলি অ্যাকাউন্ট খুলে দেন, নিজের পরিবার পরিচালনা বা অন্যান্য ব্যয় সংগ্রহ করার জন্য বেশ কিছু অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। আমরা এখানে চাইব গ্রজ হয়তো আদালত যেটুকু আমাদেরকে খোলার পারমিশন দেন সেটুকুর উপরে আমরা থাকব। দুর্নীতি দমন কমিশন বলছে, যদি অনুসন্ধানে বেনজির আহমেদের আরও সম্পদের প্রমাণ মেলে তাও জব্দের আবেদন করা হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। রোববার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে গণভবনে সাক্ষাৎ করেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। নিজ এলাকার সংসদ সদস্য ও দলীয় প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। পরে তাদের উদ্দেশ্যে বক্তব্যে সরকার প্রধান জানান, সাজাপ্রাপ্ত পলাতক বিএনপি নেতা তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে। ব্রিটিশ গভর্নমেন্টের কাছে আমরা সেই আবেদন করবো সরকারের পক্ষ থেকে, যে ওখানে যে আসামি তারেক জিয়া সাজাপ্রাপ্ত তাকে যেন বাংলাদেশে ফেরত পাঠায় দেবে। সেই দাবিতে এখন আমরা সেই চিঠিটা ব্যবস্থা নিয়ে দেব। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থনৈতিক মুক্তি ও অগ্রগতি অব্যাহত রাখাই সরকারের লক্ষ্য।
জাতীয় বঙ্গবন্ধু সেগুলোর মহিলা যারা তারাও 5 জন বাইরে আছে, সেগুলো আমরা এখন করছি, আমরা চেষ্টা করছি এই দেশে ফিরিয়ে এসে তাদের শাস্তিটা কায়েম করা এবং দেশের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করা, অর্থনৈতিক মুক্তি এবং অগ্রগতি অব্যাহত রাখা, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। এদিন গণভবনে জাতির পিতার জীবনীভিত্তিক তথ্যচিত্র কলকাতায় মুজিবের প্রিভিউ দেখেন বঙ্গবন্ধু কন্যা। তথ্যচিত্রটি সম্পর্কে নির্মাণ সংশ্লিষ্টদের বিভিন্ন মতামত ও নির্দেশনাও দেন তিনি। বঙ্গবন্ধুর জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে কলকাতা শহর। ম্যাট্রিক পাশের পর লেখাপড়ার জন্য কলকাতায় যান তিনি, জড়িয়ে পড়েন রাজনীতি সহ নানা সামাজিক কর্মকাণ্ডে। সেসব উপজীব্য করেই কলকাতায় মুজিব তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার গৌতম ঘোষ। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এবার একাদশে ভর্তির পালা। আজ থেকে শুরু হলো অনলাইনে ভর্তি কার্যক্রম, যা চলবে 11 জুন পর্যন্ত। ঢাকা শিক্ষা বোর্ডের তথ্যমতে 3 ধাপে শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে 23 জুন। দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে 30 জুন থেকে। তৃতীয় ধাপে ভর্তি আবেদন করতে পারবেন 9 জুলাই থেকে, চলবে 10 জুলাই পর্যন্ত। আর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে 15 জুলাই থেকে, যা পরবর্তী 10 দিন পর্যন্ত চলবে। 10 বছরের স্কুল জীবন শেষে উচ্চ মাধ্যমিকে পদার্পণের ক্ষণগণনা শুরু হয়েছে। নতুন শিক্ষা জীবনে প্রবেশের আনন্দ ছিল শিক্ষার্থীদের চোখে মুখে। কলেজ তো মূলত হচ্ছে ভালো একটা জায়গায় যাওয়ার জন্য, তো আমি এমন একটা কলেজে সিলেক্ট করতে চাই যেখানে আমার পড়াশোনাটার প্রতি একটা ভালো ইয়ে থাকবে। ফর্ম ফিল আপ অনলাইন দ্বারা করেছি। এখন কলেজে উঠবো, তো নতুন টিচার, তাদের সাথে ভালোই হবে, বন্ডিং হবে। এদিকে ভর্তি কার্যক্রমে শুরু থেকেই সরকারি সার্ভারে প্রবেশ করা যায়নি। এতে ফর্ম পূরণ করতে পারেনি অনেক শিক্ষার্থী। তবে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিল না এই সমস্যা। এক্ষেত্রে আবেদন করতে সমস্যা হয়নি শিক্ষার্থীদের। শিক্ষা মন্ত্রণালয়ের যে সার্ভারটা, ওটাতে আমরা ঢুকতে পারতেছি না। লগ ইন করলে সেটা চলে যায়, অটোমেটিকলি চলে যায়, সেখানে ঢুকতে পারতেছি না আমরা। সেই জন্য স্টুডেন্টরা এসে ঘুরে চলে যায়। একটা সময় দিয়ে দিছে 26 থেকে 11, এখন স্টুডেন্ট যে কোনো সময় এসে করতে পারতেছে। এবছর মোট পরীক্ষার্থী ছিল 20,13,597 জন। এদের মধ্যে পাশ করেছেন 16,72,153 জন। একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে আগামী 30 জুলাই থেকে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। দেশের ডলার বাঁচাতে সরকার যখন মরিয়া, তখন প্রয়োজনে অপ্রয়োজনে কিংবা আনন্দ ভ্রমণে সেই মুদ্রার খরচে থেমে নেই স্বয়ং ব্যাংকের শীর্ষ নির্বাহীরাও। দেশে প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে সম্প্রতি 27 ব্যাংকের এমডি উপস্থিত হন মার্কিন যুক্তরাষ্ট্রের এক জমকালো অনুষ্ঠানে। বিলাসী খাবার দাবার আর নাচ গানের এই উৎসবে প্রধান অতিথি স্বয়ং নিয়ন্ত্রণ সংস্থার একজন ডেপুটি গভর্নর। আর্থিক টানাটানির এই সময়ে যাতে ব্যয় করা হয় $55,000 বা প্রায় 70 লাখ টাকা। এমডিদের যুক্তি, টাকায় টাকা আনে, তাই মহৎ এই উদ্দেশ্যে এমন অর্থ মামুলি। প্রবাসী আয় নিয়ে বিশেষ প্রচারণায় মোট অতিথি 45 জন। তবে আয়োজনের মোট খরচ সীমাবদ্ধ থাকেনি ওই $55,000, বরং প্রত্যেক এমডিকে আরও 16 লাখ টাকার সমপরিমাণ ডলার খরচের অনুমতি দিয়েছে ব্যাংকগুলোর বোর্ড। সেই হিসেবে 30 এমডির খরচ হবে আরও $5 কোটি টাকা। গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ পেলে উল্টো সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়েন বাণিজ্যিক ব্যাংকের এমডিদের সাথে সফর সঙ্গী হওয়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান। একটা উদ্যোগ, এই উদ্যোগটাকে আমরা কাজে লাগাতে চাই। এটা নিয়ে প্রোপাগান্ডা থেকে আপনারা সঠিক তথ্য পরিবেশন করুন। এই যে সমস্ত খবর আসলে আসছে, এগুলি আসলে একটু বিব্রতকর না বলবো না, এটা আসলে ক্রেডিবিলিটি নষ্ট হয় পত্রিকার এবং ওই সংবাদ। যে কোনো সংকটের সময় তো খরচ করার আগে সেখান থেকে রিটার্ন কি আসবে সেটা দেখে নিতে হয়। এরকম এই ডলার সংকটের সময়ে আপনি এত টাকা পয়সা খরচ করতেছেন, তার এগেনস্টে কোনো রিটার্ন আসবে না। যে আপনি সিস্টেমটাকে সিম্পলিফাই করেন। সাধারণ মানুষ, আমাদের তো রেমিটেন্স আসে কাদের থেকে? যারা আসলে বকলম শিক্ষিত না, তাই না, বিদেশে যায়, কোনো রকমের সাইনও করতে পারে না ঠিক মতো, তারাই তো রেমিটেন্স গুলো পাঠায়। বর্তমানে দেশের খরচযোগ্য বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ 13 বিলিয়নের ঘরে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।
2007 সাল থেকে প্রতিটা বিশ্বকাপে নিয়মিত বাংলাদেশ, অথচ বলার মতো সাফল্য নেই। অভিষেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়টা বাদ দিলে হতাশার ঘেরা টোপে বন্দী টাইগারদের পারফরম্যান্স। 8 আসরে অংশ নিয়ে মূল পর্বের কোনোটিতেই 2-এর বেশি ম্যাচ জেতা হয়নি। সঙ্গে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভরাডুবিতে অন্ধকারে দেশের ক্রিকেট। তাই তো দ্বিতীয় রাউন্ডের পথ বন্ধুর টাইগারদের জন্য। দারুণ কিছু করে দেখাতে টপ অর্ডারের রান খরা ঘুচানোর বিকল্প নেই। সঙ্গে স্ট্রাইক রেটে দিতে হবে বাড়তি মনোযোগ। সহ অধিনায়ক তাসকিন আহমেদকে শুরু থেকে পাওয়া নিয়েও আছে সংশয়। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার মতো দলগুলোর বিপক্ষে জয়টাই দুঃসাধ্য। ব্যাকফুটে থাকায় অস্বস্তি নেদারল্যান্ডস, নেপালের বিপক্ষেও। এই ফরম্যাটে যে দু দলের কাছেই আছে হারের তিক্ত অভিজ্ঞতা। 2 জুন আসর মাঠে গড়ালেও বাংলাদেশের অভিযান শুরু 5 দিন পর। প্রথম ম্যাচেই প্রবল প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে পাচ্ছে টাইগাররা। শেষটা 17 জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে। প্রথম রাউন্ডের বাধা টপকাতে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সেরা পারফরম্যান্স প্রয়োজন শান্তর দলের। জিততে হবে অন্তত 3 ম্যাচ। এই গ্রুপের সবচেয়ে হেভিওয়েট দল দক্ষিণ আফ্রিকা। বরাবরই ফেভারিটের তালিকায় থাকলেও কখনোই সেমিফাইনালের গণ্ডি পেরোনো হয়নি প্রোটিয়াদের। এবার সেমিশনের নেতৃত্বে এইডেন মার্করাম। সঙ্গে হেনরিক ক্লসেন, রিজা হেন্ড্রিক্স, ফন্ডার ডুসেনরা আরও একবার স্বপ্ন দেখাচ্ছেন দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছে শ্রীলঙ্কা। এর আগে যদিও হেরেছে জিম্বাবুয়ে আফগানদের কাছে। তবে ওয়ানডে টেস্টের চেয়ে এই ফরম্যাটে শক্তিশালী লঙ্কানরা। অলরাউন্ডার অধিনায়ক ভানিন্দু হাসারাঙ্গা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। 2014 আসরে চ্যাম্পিয়ন হওয়ারও কীর্তি রয়েছে ক্রিস সিলভারউড শিষ্যদের। টি-20তে ভয়ঙ্কর নেদারল্যান্ডসও। ডাচদের কোচের ভূমিকায় রায়ান কুক। এই দক্ষিণ আফ্রিকান একসময় ছিলেন টাইগারদের ফিল্ডিং কোচ। নেদারল্যান্ডস ডেরায় বড় ধাক্কা আসর শুরুর আগেই 2 ক্রিকেটার ফ্রেড ক্লসেন আর ড্যানিয়েল ডরামের স্কোয়াড থেকে ছিটকে যাওয়া। এডওয়ার্ডসের অধীনে ষষ্ঠবারের মতো টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার অপেক্ষায় র্যাঙ্কিংয়ের 15 নম্বরে থাকা দলটি। একসময়ের অধিনায়ক আর দলের সবচেয়ে বড় তারকা সন্দীপ লামিছানেকে নিয়ে বিপাকে নেপাল, এই গ্রুপের তুলনামূলক দুর্বল দল। ভিসা না পেলেও এখনও পর্যন্ত লামিছানেকে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিসির সহযোগী দেশটি। এর আগে একবার টি-20 বিশ্বকাপে অংশ নিয়েছিল নেপাল। 2014 সালের সে আসরে অবশ্য প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারেনি। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।